সকাল থেকেই আকাশের মুখ ভার, একেবারে মেঘলা আকাশ এবং সকাল থেকে শহর কলকাতায় মুষলধারে বৃষ্টি। এই মুহূর্তে ছবিটা দেখেই বুঝতে পারছেন দক্ষিণবঙ্গের আজকে বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা আগেই জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের অবশ্যই খবর দেবো আপনাদের, তবে এই মুহূর্তে উত্তরবঙ্গের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ এক রাতের বৃষ্টিতেই শিলিগুড়ি এবং মিরিকের যে যোগাযোগ তা সম্পূর্ণ বিচ্ছিন্ন। এই মুহূর্তে যে খবর আসছে এই মুহূর্তে উত্তরবঙ্গ থেকে, মিরিকে যোগাযোগ বিচ্ছিন্ন। শিলিগুড়ি মিরিক যে দুধিয়া অর্থাৎ পাহাড়ি নদী বালাসন তা কিন্তু আবারও ভয়াবহ রূপ ধারণ করেছে। এক রাতের বৃষ্টি আর সেই এক রাতের বিপর্যস্ত সেখানে দুর্ভোগ। এই মুহূর্তে জানার চেষ্টা করব সেখানকার কি পরিস্থিতি, কি ছবি। অবশ্যই তার আগে ছবিটা আরও একবার দেখাই আপনাদের মনে আছে গত বছর 4 অক্টোবর এই দুধিয়া ব্রিজ, যে ব্রিজ কিন্তু ভেঙে গিয়েছিল এবং তারপর যে বিকল্প সেতু তৈরি করা হয় সেই সেতুও কিন্তু এক রাতের বৃষ্টিতে বিপর্যস্ত। এবং একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখবো নতুন যে সেতু তৈরি করা হচ্ছে, যা আগামী বছরের মধ্যেই সেই সেতুর কাজ শেষ হবে, কিন্তু যে বিকল্প সেতু করা হয়েছিল হিউম পাইপ, সেই সেতু কিন্তু বিপর্যস্ত। বিশ্বজিৎ মিশ্র সরাসরি আমার সঙ্গে রয়েছে সেখান থেকে। বিশ্বজিৎ, কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে? কারণ দক্ষিণবঙ্গে বৃষ্টি, উত্তরবঙ্গে বৃষ্টি পূর্বাভাস আগেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দুধিয়া ব্রিজ আবার ক্ষতিগ্রস্ত। কি ছবি এই মুহূর্তে? কারণ 12 নম্বর জাতীয় সড়ক পুরোপুরি অবরুদ্ধ। দেখো 200 মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টিতে কার্যত ভয়াল রূপ আকার ধারণ করেছে পাহাড়ের বিভিন্ন সংযোগকারী রাস্তা। আর মিরিকের সবথেকে গুরুত্বপূর্ণ সংযোগকারী রাস্তা ছিল এই দুধিয়ায় গত বছরও ছবি আমরা দেখেছিলাম, কার্যত লোহার সেতু ভেঙে গিয়েছিল এবং নতুন সেতুর কাজ যেমন একদিকে প্রশাসন তৈরি করছে, পূর্ত দপ্তরের ধারণা যে আগামী মে মাসের মধ্যে বছরে তা কিন্তু শুরু হবে। কিন্তু জোর ধাক্কা খেলো এবার এই সেতুতে, অর্থাৎ এই ডাইভারশন সেতু, যা কিন্তু হিউম পাইপের ওপর তৈরি ছিল। আর তুমি দেখতে পাচ্ছ সামনে কিন্তু পূর্ত দপ্তরের আধিকারিকরা, যারা মূলত এই ঘটনাস্থলে পুরো বিষয়টি তদারকি করছেন, কিভাবে এই সেতুকে পুনরায় যান চলাচল উপযোগী করা যায়। কারণ যে ধাক্কা এবার খেলো, ফের কিন্তু সামলাতে কতদিন সময় লাগবে। কারণ 4 মে, তুমি যদি সময়টা মনে আছে, 4 মের তারিখ প্রায় 42 দিন বন্ধ হয়ে গিয়েছিল মিরিক শিলিগুড়ি যাতায়াত। আর ফের নতুন করে যাতায়াত তৈরি করতেও কাজেও বাধা হচ্ছে পাহাড়ি নদী বালাসন। ইতিমধ্যে বালাসনের জল কিছুটা হলেও কমছে, আকাশ পরিষ্কার, যা কিছুটা হলেও স্বস্তি ইতিমধ্যে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারদের কাছে। কিন্তু ভয় বাড়াচ্ছে রেড অ্যালার্ট, কারণ 21 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যে কিভাবে ফের মিরিকের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ ব্যবস্থা তৈরি করা যায় সেদিকে দেখা হচ্ছে। কিছুক্ষণ আগে ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন দার্জিলিংয়ের সাংসদ। তিনি যেটা জানাচ্ছেন যে লোহার বেইলি সেতুর নির্মাণের আশ্বাস কিন্তু তিনি গোটা বিষয়টি রিপোর্ট নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীকে জানাবেন, এবং সেনাবাহিনী থেকে যদি বেইলি ব্রিজ এই স্থানে করা হয় তা কিন্তু টেকসই হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। কারণ যে হিউম পাইপের সেতু তৈরি করা হয়েছিল তা কার্যত 6 থেকে 8 মাসের মধ্যে। অর্থাৎ এই মুহূর্তে বন্ধ শিলিগুড়ি মিরিক যোগাযোগ, কারণ 12 নম্বর জাতীয় সড়ক তা সম্পূর্ণ অবরুদ্ধ। পাশাপাশি এই ছবিটাও আপনাদের দেখাবো, যে লোহার ব্রিজের কথা বলা হচ্ছে, অর্থাৎ গত 4 অক্টোবর ভেঙে যায় দুধিয়া ব্রিজ, তারপর যে হিউম পাইপের সেতু করা হয় এবং আগামী বছরের মধ্যে লোহার ব্রিজ তৈরির পরিকল্পনা করা হয়েছে, তা শেষ করা হবে। কিন্তু একটু শুনিয়ে নেব আপনাদের স্থানীয় বাসিন্দারা তারা কি বলছে। सेवरल टाइम से ममता सरकार को, अनिल सरकार को काफ़ी बार एप्लीकेशन किया, रिक्वेस्ट किया। 4 अक्टूबर 2025 में तो पूरा लगभग देखेंगे तो इंडिया में ही दुधिया को पहचाना गया, लेकिन उस टाइम भी दुधिया को बात नहीं प्रोटेक्शन किया। तो उसके नतीजे में आज क्या हुआ कि इतना बड़ा डैमेज हुआ, ये ब्रिज डैमेज हुआ, अभी ये डैमेज हो रहा है और कनेक्टिविटी आज बंद हो रहा है बिकॉज ऑफ नेगलेक्ट ऑफ अनिल थापा एंड ममता बनर्जी। अभी पहले तो दुधिया में देखिए सबसे इम्पोर्टेंट है, दुधिया में बांध चाहिए। अल्टरनेटिव यही है, ऊपर में बेली ब्रिज है, सबसे इजी रहेगा। बेली ब्रिज थोड़ा सा परमानेंट भी रहेगा। बेली ब्रिज आर्मी को हैंड ओवर करके करवाएंगे तो लगता है कि सबसे इजी और सबसे सेफ रहेगा। ফুসছে বালাসন নদী, এদিকে ভেঙেছে দুধিয়া ব্রিজ, আর পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে নবান্নের তরফ থেকে। নবান্ন সূত্রে কি খবর আসছে এখনো পর্যন্ত? সোমরাজ রয়েছে প্রতিনিধি। সোমরাজ, নবান্ন সূত্রে কি খবর? কারণ উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু অত্যন্ত খারাপ, কারণ একদিকে পাহাড়ি নদী বালাসন ফুসছে আর দুধিয়া ব্রিজ তা কিন্তু সম্পূর্ণ ভেঙে গিয়েছে। 12 নম্বর জাতীয় সড়ক পুরোপুরি অবরুদ্ধ। দেখো, ইতিমধ্যেই নবান্নের তরফে গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। ইতিমধ্যেই নবান্নের নির্দেশে দার্জিলিং জেলার তরফে প্রত্যেকটি বিডিও অফিস ও এসডিও অফিসে কন্ট্রোল রুম চালু করা হয়েছে।
যদিও কালিম্পং জেলা খুব একটা প্রভাব না পড়লেও দার্জিলিং জেলার পাহাড়ি অঞ্চলে সব থেকে বেশি প্রভাব এখনো পর্যন্ত পড়েছে, তেমনটা নবান্নের কাছে রিপোর্ট এসেছে। অন্যদিকে দুধিয়ার যে অস্থায়ী যে ব্রিজ তৈরি করা হয়েছিল, সেটি তৈরি করা হয়েছিল, সেটি ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটি জুম পাইপের ওপর গত বছর তৈরি করা হয়েছিল। এবং সেখানে যেটা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত নবান্নের যে রিপোর্ট এসেছে সেখানে বলা হচ্ছে আগামী বছর ফেব্রুয়ারি মাসের মধ্যেই স্থায়ী দুধিয়া সেতু নির্মাণ করে দেওয়া হবে। যদিও সেই কাজ গত বছর থেকেই শুরু করা হয়েছিল, কিন্তু যেহেতু বৃষ্টির সময় এই অস্থায়ী সেতু জুম পাইপের ওপর যেটা নির্মাণ করা হয়েছিল সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই কারণে আগে থেকেই রাজ্য প্রশাসন সতর্ক ছিল। কিন্তু বর্তমানে যেহেতু নদীর জলস্তর বেড়ে রয়েছে, তাই মেরামতির কাজ করা শুরু করা সম্ভব হচ্ছে না। কিন্তু ইতিমধ্যেই পিডব্লিউডি দপ্তরের আধিকারিক নজর থাকুক। ছুটির মরশুমে এখন অনেকেরই ডেস্টিনেশন কিন্তু পাহাড়, কিন্তু পাহাড়ে এরকম বিপর্যয়। হঠাৎ করে পাহাড়ে কার্শিয়াং এর কাছে মহানদীতে ধস, 110 নম্বর জাতীয় সড়ক সেখানে কিন্তু কার্যত অবরুদ্ধ। জানার চেষ্টা করব কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে। পার্থপ্রতিম রয়েছে, প্রতিনিধি পার্থপ্রতিম, কি পরিস্থিতি কার্শিয়াং এর কাছে মহানদীতে ধস? এবং এখন অনেক পর্যটক বলা যেতে পারে তারা কিন্তু এই ছুটির সময়, ছুটির মরশুমে ম্যাক্সিমাম পর্যটকদেরই ডেস্টিনেশন হচ্ছে পাহাড়, সেখানেই পরিস্থিতি। সার্বিক কি পরিস্থিতি আজ সকাল থেকে? একেবারে তাই, দেখো এখনো কিন্তু এই সময়টা কিন্তু ভরা পর্যটনের সময়। প্রচুর পর্যটক যারা রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই, দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু পর্যটকরা ভিড় জমিয়েছেন পাহাড়ে। আর সেখানে গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি চলছে এবং গত রাতে অবিরাম বৃষ্টির জেরে কিন্তু নতুন করে ধস নামে 110 নম্বর জাতীয় সড়কে। বাংলা ও দার্জিলিংয়ের সংযোগকারী 110 নম্বর জাতীয় সড়কের মহানদীর কাছে বড় ধস নামায় কার্যত বন্ধ রয়েছে কিন্তু শিলিগুড়ি এবং দার্জিলিংয়ের মধ্যে সংযোগকারী এই রাস্তা। যদিও বিকল্প রোহিণী রোড এবং পাঙ্কাবাড়ি রোড চালু রয়েছে, তবু পর্যটকদের একটা অংশ বা নিত্যযাত্রীদের একটা অংশ কিন্তু এই 110 নম্বর জাতীয় সড়কটা ব্যবহার করে থাকে। তারা কিন্তু তাদের জন্য অবশ্যই যথেষ্ট তাদেরকে কিন্তু অনেকটা ঘুরপথে আসতে হবে রোহিণী রোড কিংবা পাঙ্কাবাড়ি রোড হয়ে। অন্যদিকে এই যে মহানদী, সেই মহানদীতেই কিন্তু টয় ট্রেনের লাইনে একটা বড় অংশ কিন্তু ধসের তলায় চাপা পড়ে গেছে। তার ফলে যে সমস্ত পর্যটকরা আগাম অনলাইনে টিকিট কেটে বসেছিলেন যে এনজিপি বা শিলিগুড়ি জংশন থেকে টয় ট্রেনে চেপে দার্জিলিং যাবেন বা দার্জিলিং থেকে টয় ট্রেনে চেপে শিলিগুড়িতে নামবেন, তাদেরও কিন্তু আপাতত টয় ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে, কেননা টয় ট্রেন লাইনে একটা বড় অংশ ধসের তলায় চাপা পড়ে আছে। ইতিমধ্যেই রেলের সামনে ছবিটা বলছিলে, কারণ মহানদীতে সেখানে ধস। একই সঙ্গে জানার চেষ্টা করব সিকিম, সমস্ত জায়গায় কিন্তু এখন পর্যটকদের ভিড়। এই ছুটির মরশুমে কিন্তু পর্যটকদের ডেস্টিনেশন হচ্ছে সিকিম, দার্জিলিং। নর্থ সিকিমের ছবিটা একটু জানার চেষ্টা করবো, কারণ নর্থ সিকিম সেখানেও টানা বৃষ্টি। নর্থ সিকিমে টুংয়ে বড় ধস, বন্ধ লাচুং 0 পয়েন্ট। পর্যটকদের কিন্তু এখন মন খারাপ, তার কারণ যারাই সিকিম ডেস্টিনেশন রাখেন, বিশেষত নর্থ সিকিমে যারাই বেড়াতে যান, তারা কিন্তু চেষ্টা করেন অন্তত 0 পয়েন্ট, লাচুং এগুলো ঘুরতে যেতে, কিন্তু এই মুহূর্তে পুরোপুরি বন্ধ। যে খবর সামনে পর্যটকদের অতি প্রিয় ডেস্টিনেশনগুলির মধ্যে কিন্তু এই 0 পয়েন্ট, লাচেন এবং লাচুং। স্বাভাবিকভাবেই এই মুহূর্তেও কিন্তু আমরা যেটা জানি যে প্রচুর পর্যটক সেখানে বেড়াতে গিয়েছিলেন বা যাওয়ার প্ল্যান করে আছেন। সেখানে কিন্তু গতকাল রাতভর বৃষ্টির জেরে এই লাচুংয়ের সংযোগকারী টুং, নর্থ সিকিমের টুং, সেখানে বড় ধস নামে এবং তার জেরেই কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে যান চলাচল। অর্থাৎ মঙ্গন, নর্থ সিকিমের যে ক্যাপিটাল মঙ্গন, সেখান থেকে যে যাওয়ার রাস্তা এই 0 পয়েন্ট, লাচুং এবং লাচেন, সে তার মাঝেই টুংয়ের ধস পড়া কিন্তু এখন সম্পূর্ণভাবে রাস্তা বন্ধ রয়েছে। বিকল্প পথ চালু করার চেষ্টা চালাচ্ছে সিকিম প্রশাসন, মঙ্গন জেলা প্রশাসনের কর্তারা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। বেশ কিছু পর্যটক কিন্তু আটকে পড়ার সম্ভাবনা রয়েছে এবং সেই কারা আটকে রয়েছে, কতজন পর্যটক আটকে রয়েছে, সেই খোঁজখবরই চালাচ্ছেন কিন্তু মঙ্গন জেলা প্রশাসনের কর্তারা। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, নজর থাকুক পার্থপ্রতিম। দেখুন, উত্তরবঙ্গের খবর যখন দিচ্ছি, দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে অবশ্যই নজর রাখতে হবে। আমাকে দেখে বুঝতে পারছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সল্টলেক সেক্টর 5। কলকাতায় সকাল থেকেই নাগারে বৃষ্টি। শুধু সল্টলেক সেক্টর 5 কেন, সেক্টর 5 যেমন জলমগ্ন, ইএম বাইপাস সেখানেও কিন্তু যানজট, এবং সেখানেও সকাল থেকে যেহেতু বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এবং আমরা দেখছি বিভিন্ন জায়গায় কিন্তু শহর কলকাতায় যানজট তৈরি হয়েছে, কিছু কিছু জায়গায় জল জমেছে। এবং আজ শুক্রবার অফিস টাইম, আমরা জানি যে অফিস টাইমের আগে থেকে সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে, অনেকে কিন্তু এই বৃষ্টি
ছাতা মাথায় তাদেরকে অফিসে আসতে হয়েছে, কিংবা কলেজে আসতে হচ্ছে, কিংবা স্কুলে যেতে হচ্ছে পড়ুয়াদের। সার্বিক ছবিটা একটু জানার চেষ্টা করব। ইএম বাইপাসে যানজট তৈরি হয়েছিল, এখন কি পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কিনা যান চলাচল? প্রীতি রয়েছে আমার সঙ্গে। প্রীতি, দেখো, ইএম বাইপাস থেকে কলকাতা এবং কলকাতা থেকে সল্টলেক যাওয়ার অন্যতম কানেক্টর হচ্ছে মা ফ্লাইওভার বা এডিসি ফ্লাইওভার। আমরা এই মুহূর্তে রয়েছি এডিসি ফ্লাইওভারের উপরে এবং আমি প্রথমেই তোমাকে ম্যাপটা দেখাবো। অন্য সময় এই মা ফ্লাইওভার থেকে ইএম বাইপাস যেতে বা তুমি যদি সল্টলেক স্টেডিয়ামের দিকে যাও তাহলে 20 মিনিটের বেশি সময় লাগে না, অফিস টাইম বাদ দিলে। আমরা এখন 12টা 11 বাজে ঘড়িতে এবং এই মুহূর্তে মা ফ্লাইওভারের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি ম্যাপে, তা হচ্ছে লাল হয়ে রয়েছে এবং লাল হয়ে থাকা মানে কিন্তু আমরা জানি যে অত্যন্ত ট্রাফিক বা স্লো মুভমেন্ট এই মা ফ্লাইওভার বা এডিসি বোস ফ্লাইওভারের উপরে রয়েছে। এবং সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে শহরতলি সহ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে সর্বত্র, সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে বেশ কিছু প্রান্তে জল জমে রয়েছে এবং কলকাতা শহরে জল জমা মাত্রই যে ট্রাফিক মুভমেন্ট, সেই ট্রাফিক মুভমেন্ট কিন্তু স্লো হয়ে পড়ে এবং তার সব থেকে বেশি প্রভাব কিন্তু এই মা ফ্লাইওভারের উপর পড়ে। এবং তোমাকে যেমনটা প্রথমে বলছিলাম যে কলকাতা এবং সল্টলেকের কার্যত যোগসূত্র বা একেবারে ব্রিজ বলা চলে এই মা ফ্লাইওভার, তা যদি একেবারে স্তব্ধ হয়ে যায় বা স্লথ হয়ে যায় তাহলে কিন্তু অত্যন্ত সমস্যার মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। স্বাভাবিকভাবে যে সময়টা 20 মিনিট লাগে এবং মা ফ্লাইওভার যা অত্যন্ত জনপ্রিয় এবং যে ফ্লাইওভার ব্যস্ত থাকে সব সময় আমরা জানি, এবং যেটা কানেক্ট করে একদিকে সল্টলেক এবং আমরা যদি একটু সেন্ট্রাল ক্যালকাটার দিকেও প্রবেশ করি সেক্ষেত্রেও কিন্তু এটা কানেক্ট করে। সেক্ষেত্রে জানার চেষ্টা করব যে একদিকে যখন আপনাদের ইএম বাইপাসের ছবিটা দেখালাম এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সল্টলেক সেক্টর 5, সেখানেও কিন্তু জলমগ্ন, জল জমেছে এবং সেখানেও ধীর গতিতে, যানজট তৈরি না হলেও ধীর গতিতে গাড়ি চলাচল করছে। সেই ছবিটা একটু দেখানোর চেষ্টা করব এবং সেখানেও জল যথেষ্ট কিন্তু জমেছে। সকালবেলা থেকেই মুষলধারে বৃষ্টি, নাগারে বৃষ্টি। আপনারা জানেন পাঞ্জাব থেকে বিহার একটি নিম্নরেখা, সেই নিম্নচাপ অক্ষরেখার জন্য আমরা জানি যে হরিয়ানা উত্তরপ্রদেশ দিয়ে গিয়েছে বলেই এই মুষলধারে বৃষ্টি, এবং এই বৃষ্টি কিন্তু চলবে, আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে। রৌনক রয়েছে আরও এক প্রতিনিধি, শহর কলকাতার বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধিরা রয়েছেন। রৌনক, তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা যদি একটু তুলে ধরো। দেখো, একেবারে এই টানা বৃষ্টির জেরে বাইপাসের বিভিন্ন জায়গায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা ইতিমধ্যে যদি সায়েন্স সিটির সামনে তোমায় দেখানোর চেষ্টা করব যে একাংশ যেমন যে রাস্তাটা একেবারে সায়েন্স সিটি থেকে চিংড়িঘাটার দিকে যাচ্ছে সেখানে যেমন ধীর গতিতে যান চলাচল করছে, ঠিক অন্যদিকেই মা ফ্লাইওভারে ওঠার যে রাস্তা কার্যত প্রায় 15 থেকে 20 মিনিট ধরে কিন্তু যানবাহনগুলি দাঁড়িয়েই রয়েছে। অর্থাৎ এই জায়গায় কিন্তু কোনো মতেই যানবাহন চলাচল করা যাচ্ছে না, একটা অবস্ট্রাকশনের তৈরি হয়েছে, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে বেশ কিছু জায়গায় এই বাইপাসের জলমগ্ন পরিস্থিতি হওয়ার জেরেই কিন্তু এই তীব্র প্রায় জানা যাচ্ছে 1 ঘন্টা কাছাকাছি সময় ধরে ধীর গতিতে যানবাহন চলাচল করছে এবং মা ফ্লাইওভারে কার্যত কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এইভাবেই যানবাহন দাঁড়িয়ে রয়েছে। সেক্ষেত্রে যেভাবে বৃষ্টি হয়েছে শহর কলকাতার একাধিক জায়গায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে এবং তোমরা জানি নাকি কিছুক্ষণ আগেও বাইপাসের বেশ কয়েকটি জায়গায় পাম্পিং বুস্টার যে মেশিন, সেই পাম্পিং বুস্টার মেশিন নিয়ে এসে জল সরানোর কাজও করা হচ্ছে। সেক্ষেত্রে নিত্যযাত্রী যারা তারা ভোগান্তির শিকার হচ্ছেন, কারণ একেবারে অফিস টাইম 10টা থেকে 12টা এই সময়টাই কিন্তু বাইপাসের ওপরেই যানজটের সৃষ্টি হয়। অতিরিক্ত পরিমাণে যারা ট্রাফিক পুলিশ তাদেরকেও রাস্তায় নামানো হয়েছে যাতে কোনোভাবেই নিত্যযাত্রীদের সমস্যা না হয়, সেই দিকেও কিন্তু পুলিশের তরফ থেকে নজর দেওয়া হচ্ছে। একেবারেই রৌনক, নজর রাখো, বিভিন্ন জায়গায় কিন্তু টানা বৃষ্টির জেরে জল জমেছে, যানজট তৈরি হয়েছে, কোথাও কোথাও ধীর গতিতে যান চলাচল করছে। বিভিন্ন জায়গার ছবি তুলে ধরছি। এই মুহূর্তে বাগুইআটির ছবিটা আপনাদের দেখাই। দেখুন সেখানেও কিন্তু হাঁটু জল, বাগুইআটিতে জল জমেছে, হাঁটু জল, এবং সেখানে ধীর গতিতে যান চলাচল করছে। সকাল থেকে নাগারে বৃষ্টি এবং সেই বৃষ্টির জেরেই শহর কলকাতার ছবিটা দেখাচ্ছি, বিভিন্ন জায়গার ছবি। ইএম বাইপাস দেখালাম, আপনাদের সল্টলেক সেক্টর 5 দেখাচ্ছি, আর এই মুহূর্তে দেখছেন বাগুইআটির ছবি। বাগুইআটিতে হাঁটু জল এবং সেখানেও ধীর গতিতে যান চলাচল করছে। শহর কলকাতায় সকাল থেকেই মুষলধারে বৃষ্টি, সকাল 7টাতেই যেন সন্ধ্যে 7টার অনুভূতি। শহর কলকাতার একাধিক জায়গায় চেনা জলছবি, তার কারণ যেভাবে আমরা গত দিনেও দেখেছিলাম যে 1-1.5 ঘন্টার বৃষ্টিতে
শহরের বিভিন্ন জায়গায় হাঁটু জল অবস্থা। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাগুইআটি হলদিরাম চত্বর, সেখানেও একই রকম ভাবে হাঁটু জল অবস্থা এবং সেই হাঁটু জলে সাধারণ মানুষ নিত্যযাত্রী থেকে আরম্ভ করে নিত্যদিনের এই এলাকাবাসী কাজে বেরোচ্ছেন এবং তার সঙ্গে অবশ্যই অফিস যাত্রী তারাও কার্যত নাকাল হচ্ছেন। নিত্যদিন সরকারি নির্দেশিকা কিংবা সরকারি আইনকে অমান্য করে সাধারণ মানুষের মধ্যে প্লাস্টিক ব্যবহার এবং সেই প্লাস্টিকের প্যাকেট যত্রতত্র ফেলে রাখার যে প্রবণতা সেটা বাড়ছে নিয়ম কিংবা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে, যার ফলে প্লাস্টিক ড্রেনের মুখে বেঁধে কিংবা ড্রেনিং সিস্টেমের মুখে বেঁধে এই জল চলাচল কিংবা জল পাসিং এর ব্যবস্থাকে বেশ খানিকটা রুখে দিচ্ছে, বেশ খানিকটা ব্যাহত করছে, যার ফলেই রাস্তার দুধারে কিংবা রাস্তায় 1.5 ঘন্টা জলে শহর কলকাতার বিভিন্ন জায়গায় এই ধরনের জল জমার ছবি দেখা যাচ্ছে। সুতরাং জনসচেতনতা যেমন দরকার, তার পাশাপাশি অবশ্যই সাধারণ মানুষকেও নিজের ভালো মন্দ, নিজের ভালো থাকাটাকে বুঝতে হবে, পরিবেশ ভালো রাখাটাকে বুঝতে হবে। সব মিলিয়ে শহর কলকাতায় একই রকম ভাবে 2 ঘন্টার বৃষ্টিতে হাঁটু সমান জল। এই মুহূর্তে হলদিরাম থেকে দাঁড়িয়ে রয়েছে, সেখানেও একই ছবি। ক্যামেরা সঞ্জয়ের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। দেখালাম, কিন্তু এই বৃষ্টিটা চলবে কতক্ষণ, কতদিন? আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে অবশ্যই জানার চেষ্টা করব। আর এক প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি জানাচ্ছে? এই বৃষ্টি চলবে কতক্ষণ, কতদিন? দেখো, আজ সারাদিন ধরেই এরকম নাগাড়ে বৃষ্টি, কখনো কখনো বা একটু বিশ্রাম নিয়ে আবারও দফায় দফায় বৃষ্টি হবে। তবে একবার আমরা ঠনঠনিয়াতে রয়েছি, ঠনঠনিয়ার ছবিটা একবার দেখাই। এই বৃষ্টি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কখনো নাগাড়ে বৃষ্টি এবং কার্যত ঠনঠনিয়াতে হাঁটুর ওপরে জল রয়েছে। এই 12টা বেজে গেছে, এখনও পর্যন্ত কলকাতা পুরসভার দেখতে পাচ্ছি আমরা যে মেকানিক্যাল সিওয়ার ক্লিনজিং, যেটাকে জেট কাম সাকশন মেশিন বলা হয়, তারা কাজ করছে এবং কলকাতা পুরসভার যে নিকাশি বিভাগের যারা কর্মী তারাও কাজ করছে। অর্থাৎ সব মিলিয়ে কলকাতা পুরসভা ময়দানে নেমে পড়েছে, কলকাতা পুরসভার কর্মীরা রাস্তায় রয়েছেন। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এই বৃষ্টি ছাড়বার নয়, কারণ বর্ষার বৃষ্টি, সেই বৃষ্টি শুরু হয়েছে, বর্ষা এসে গেছে বেশ কিছুদিন, 1 সপ্তাহ আগেই। তবে তবুও গরম এবং অস্বস্তি বজায় ছিল এবং বৃষ্টির দেখা মিলছিল না। সেই বৃষ্টি অবশেষে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। তাহলে কি এটা বর্ষার বৃষ্টি বিশ্বজিৎ? তাহলে কি এটা বর্ষার বৃষ্টি? একদমই, বর্ষা এসে গেছে। সেই বর্ষা এসে গেলেও বর্ষার বৃষ্টি আসছিল না, আর সেই বর্ষার বৃষ্টি এসেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এসে গিয়েছিল, কিন্তু দুর্বল উইক মনসুন যেটাকে বলে আবহাওয়া দপ্তরের ভাষায়, সেই উইক মনসুন দক্ষিণবঙ্গে ছিল। উত্তরবঙ্গে মনসুন পুরোপুরি এসে গেলেও দক্ষিণবঙ্গে উইক মনসুন বা দুর্বল মৌসুমি বায়ুর কারণেই এই পরিস্থিতি ছিল, গরম এবং অস্বস্তি। সেই গরম এবং অস্বস্তি কাটিয়ে এই মুহূর্তে একটি নিম্নচাপ অক্ষরেখার হাত ধরে কার্যত বর্ষা ফুল ফ্লেজে এসে গেছে বলা যায়। এবং আজ এবং আগামীকাল এই 2 দিন এরকমই দফায় দফায় বৃষ্টি হবে। বঙ্গে বর্ষার প্রবেশ এবং সকাল থেকে যে নাগারে বৃষ্টি, এই বৃষ্টি কিন্তু এখনই থামবে না, এই বৃষ্টি চলবে এবং আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে। দক্ষিণবঙ্গেও বাড়বে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি চলছে, বৃষ্টি চলবে এবং পুরো বিষয়টা কিন্তু নজর রাখা হচ্ছে কলকাতা পুরসভার তরফ থেকে এবং খোলা হয়েছে কন্ট্রোল রুম।